দেশের বাইরে থাকায় স্টুডিওতে আসা সম্ভব না, তাই ঘটনাটা পড়ে শোনানোর অনুরোধ রইল। বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা মাছ ধরা নিয়ে একটি শরীর হিম করা ঘটনা। প্রথমেই কিছু না বললেই নয়, যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেই বিলটি আমাদের গ্রাম থেকে খুব বেশি দূরে হলে 2 কিলোমিটারের পথ। এই বিলটিকে নিয়ে অসংখ্য ঘটনা আমার জানা আছে, সময় পেলে লিখে পাঠাবো। এখন যে ঘটনাটা বলবো সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। সময়টি ছিল বর্ষাকাল। বর্ষাকালে গ্রামের খাল বিল সব পানিতে ভরপুর হয়ে যায়। যে বিলটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা, সেই বিলটির নাম চান্দামারির বিল। বর্ষাকালে আমাদের গ্রামে মাছ ধরার অনেক ধুম পড়ে যায়। ছোট থেকে বড় সাইজের যে কোনো ধরনের মাছ ধরতে কেউ দিনে বা কেউ রাতে সেখানে যায়। আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম। আমরা রাতে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করতাম এবং মাছও অনেক বেশি পাওয়া যেত। আমাদের গ্রামের ভাষায় যে যন্ত্র দিয়ে মাছ ধরতাম সেটিকে ক্যাটা বলা হয়, মানে যেটা দিয়ে মাছকে আঘাত করতাম। টর্চ লাইট আর ক্যাটা দিয়ে রাত্রিবেলা মাছ ধরার মজাটাই অন্যরকম। যাদের মাছ ধরার নেশা আছে শুধু তারাই বোঝে বিলটি ছিল অনেক বড়, প্রায় 4-5 কিলোমিটার ধরে একটা বিল। রাতের বেলা সেই বিলে অনেক লোকই যেত মাছ ধরার জন্য। যেই দিনের ঘটনা ঘটে যায় সেদিন ছিল অনেক বৃষ্টি। সেদিন সন্ধ্যা 7টার সময় বৃষ্টি একটু কম হয়, তো আমরা সবাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাব, কারণ সবাই আবার মাছ ধরতে নেমে পড়লে তেমন একটা মাছ পাওয়া যাবে না। তো যেই কথা সেই কাজ, সবাই সবার মাছ ধরার ক্যাটা, টর্চ লাইট এবং ব্যাগ নিয়ে চলে যাই বিলের উদ্দেশ্যে। তো যাবার পথে আবার হালকা একটু বৃষ্টি শুরু হয়, কিছুক্ষণ পর আবার থেমে যায়। এভাবে আসে যায়, আবার আসে যায়। এমন করতে করতে সবার শরীর প্রায় আধা ভেজা হয়ে যায়। আমাদের ভেতর হঠাৎ একজন বলে ওঠে, চল আজ মাছ ধরা হবে না, এত বৃষ্টিতে কেমন করে মাছ ধরবো, বাসায় ফিরে যাই। তো আমি আবার বললাম, এতটা পথ যখন এসেই গেছি একটু অপেক্ষা করে দেখি না যদি বৃষ্টি থেমে যায়। সবাই বলল ঠিক আছে, দেখি কি হয়। আমরা তখন বিলের ভেতর পরিত্যক্ত একটা শেড বা ঘরের ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল, একেবারে নেই বললেই চলে। আমরা আবার রওনা দিলাম গন্তব্যস্থানে। যাবার পথে আমরা সবাই লক্ষ্য করলাম ঠিক বিলের মাঝে 3টা লাইট দেখা যায়। তো আমরা সেই লাইটের সোজা বরাবর হাঁটা দিলাম। ভাবলাম ওই দিকে কিছু লাইট দেখা যাচ্ছে, সবাই পাশাপাশি থাকলে ভালো হয়, কেননা বিলটা নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, তাই আর কি। কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই বিলে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু যাবার পর দেখি লাইটগুলো নেই ওখানে। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকি, লাইটগুলো গেল কই? আমরা তো এখানেই দেখলাম, হঠাৎ লাইট 3টি অদৃশ্য হয়ে গেল কেমন করে? পরে বেশি কিছু চিন্তা না করে ভাবলাম হয়তো আমরা আস্তে আস্তে ওরা লাইট বন্ধ করে বাসায় চলে গেছে। বৃষ্টির কারণে বিলের ভেতর আমরা 4 জন ছাড়া আর কেউ ছিল না। কেউ না থাকায় পরিবেশটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। আশেপাশে কেউ নেই, কারো টর্চও দেখা যায় না। অনেক দূরে শুধু পাশাপাশি 2টো আলো দেখা যায়। তখন আমি ভাবলাম সবাই মনে হয় আসা শুরু করেছে সবেমাত্র। তখন বৃষ্টি একেবারেই ছিল না। আমরা যার যার মতো মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়লাম। বেশি লোকজন না থাকায় মাছও অনেক বেশি পাচ্ছিলাম। কিছুক্ষণের ভেতর সবাই অনেক মাছ পেলাম। তারপর সবাই একসাথে হলাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটছি আর মাছ ধরছি। হঠাৎ সবাই দেখি যে একটা জমিতে অনেক মাছ, যা ধারণার বাইরে। সবাই অবাক, এত কম পানিতে অত মাছ কিভাবে সম্ভব? পরে ভাবলাম বৃষ্টির কারণে হয়তো কম পানিতে সব মাছ উঠে পড়েছে।
অত কিছু চিন্তা না করে সবাই সবার মতো মাছ ধরতে ব্যস্ত। কিছুক্ষণ পর আমি সামনে দেখি বিশাল একটা বড় মাগুর মাছ। কমপক্ষে মাছটার ওজন ৬-৭ কেজি হবে, যা অসম্ভব। অত কম পানিতে অত বড় মাছ আসার কথাই না। পরে আমরা আবার ভালো মতো দেখলাম বৃষ্টির কারণে হয়তো কম পানিতে উঠে এসেছে। তারপর মাছটাকে ধরার জন্য আমি অনেকক্ষণ মাছটার পেছনে পেছনে ছুটি, কিন্তু কোনোভাবেই মাছটাকে আঘাত করার সুযোগ পাচ্ছিলাম না। বড় মাছের লোভ সামলাতে না পেরে আমি ছোট মাছ ধরা ছেড়ে দিয়ে চুপি চুপি মাছটার পেছনে পেছনে ছুটতে থাকি, কেননা ওরা সবাই দেখে ফেললে আমার আগে ধরে নেবে। আমি যতবারই মাছটাকে আঘাত করার জন্য মাছটার কাছে যাই, ঠিক ততবারই মাছটা অনেক দূরে চলে যায়। এমন করতে করতে প্রায় 15-20 মিনিট অতিক্রম হয়ে যায়। তারপরও মাছটাকে একবারও আঘাত করতে পারলাম না। এক সময় আমি বিরক্ত হয়ে যাই। তখনও আমার একটু মনে হয়নি যে এটা কোনো সাধারণ মাছ না, এটা অস্বাভাবিক কিছু। তারপর আমি সবাইকে ডাকতে বাধ্য হই, সবাইকে বলি এই মাছটাকে আমি অনেক সময় ধরে মারার চেষ্টা করছি, কিন্তু আমি একা পাচ্ছি না। এত বড় মাছকে একা ধরা সম্ভব না। সবাই মাছটাকে ঘিরে সামনে যাবে এবং যে পাবে সেই মারবে। সবাই একমত হয়ে মাছটার চারপাশে ঘিরে দাঁড়ায়। এমন কিছুক্ষণ সবাই চেষ্টা করার পর একজন হঠাৎ আঘাত করে বসে। আমরা সবাই দেখলাম যে মাছটার গায়ে লেগে গেছে ক্যাটাটা। ওরা সবাই বলল, জলদি আয়, এত বড় মাছ একা আটকাতে পারছি না। তখন আমরা সবাই দৌড়ে গেলাম ওদের কাছে। ও বলল, সবাই জলদি আয়, এত বড় মাছ আটকাতে পারছি না একা। তখন আমরা সবাই দৌড়ে গেলাম ওর কাছে। তখনও ক্যাটাটা পানির নিচে মাটির সাথে শরীরের সবটুকু শক্তি দিয়ে চেপে ধরে আছে। আমরা সবাই যাবার পর দেখলাম মাছটা ক্যাটার নিচে অনেক জোরে জোরে লাফাচ্ছে বা নাড়াচাড়া করছে। এবার আমি যখন মাছটা হাত দিয়ে ধরতে গেলাম, তখন দেখি মাছটা নেই। যখন আমি সবাইকে বললাম, কিরে মাছটা কই গেল, ক্যাটার নিচেই তো ছিল, সবাই অবাক হয়ে গেলাম। পরে সবাই একটা জিনিস লক্ষ্য করি, ওই জায়গাটা পুরো কাঁচা রক্ত দিয়ে লাল হয়ে গেছে, কিন্তু মাছটা গেল কোথায়? এত কম পানিতে মাছটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল। অত তাড়াতাড়ি মাছটা ওই জায়গা থেকে যদি এদিক যায় বা সেদিক যায়, তাহলে সবার চোখে পড়ার কথা, কেননা এত কম পানি ছিল যে মাছটার পিঠ একটু পানির ওপরে ছিল। এটা কিভাবে সম্ভব? আমরা সবাই হতভম্ব। এটা কি হলো? মাছটা গেল কোথায়? তখনও কেউ একবারের জন্য ভাবি নাই যে এটা অস্বাভাবিক কিছু। সবাই আবার মাছটাকে ওই জমিটার ভেতর তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু পাই না। তারপর আমরা আর একটা জিনিস লক্ষ্য করি, মাছের বাজারে গেলে যেমন কাঁচা মাছ একটা গন্ধ পাওয়া যায়, ঠিক তেমন একটা তীব্র গন্ধ, এবং সেই গন্ধে চারপাশটা ভরে গেছে। অনেকক্ষণ খোঁজার পর সবাইকে বলা শুরু করলাম, এটা কেমন ঘটনা হলো? আজকে মাছটা গেল কোথায়? আর এমন গন্ধ কিন্তু ভালো না। আমি আগেও অনেকবার শুনেছি এটা খারাপ লক্ষণ। তখন আমাদের মাঝে একজন বলে, এটা সত্যিই মাছ ছিল নাকি অন্য কিছু? আমি শুনেছি যে বড় মাছ খারাপ কিছু হতে পারে। তখন আমার মাথায় এই বিষয়টা নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। তারপর আমরা সবাই লক্ষ্য করি যে আমাদের ব্যাগের মাছ অনেক কম হয়ে গেছে, কিন্তু আমরা এই মাছটা ধরার আগে পর্যন্ত আমাদের ব্যাগে পর্যাপ্ত মাছ ছিল। সবাই ভেবে পাচ্ছিলাম না কি হচ্ছে আমাদের সাথে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না, একটু পরেই শরীর হিম করা এক ঘটনা ঘটে যায়। তখন আবার অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা ভাবলাম যে এবার সবার শরীর ভিজে যাবে, কেননা আশেপাশে কিছুই ছিল না যার নিচে গিয়ে দাঁড়াবো। বিলের ঠিক মাঝখানে বড় বড় কয়েকটা পুকুর ছিল। সেই পুকুরের পাড় দিয়ে অনেক পুরনো গাছ আছে। আমি ভাবলাম যাই, ওই পুকুর পাড়ের গাছগুলোর নিচে গিয়ে দাঁড়াই, শরীরটা একটু কম ভিজবে। তারপর সবাই দৌড়ে গিয়ে গাছের নিচে দাঁড়ালাম। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই, পড়ছে তো পড়ছেই, অনেকক্ষণ কেটে যায়। বৃষ্টিতে আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে একটা পুকুরের ভেতর কয়েকটা বাচ্চা যদি একসাথে লাফালাফি করে গোসল করে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ পেলাম। সবাই ভাবলাম কেউ হয়তো পানির নিচে পানিতে পড়ে আছে বা পানিতে পড়ে গেছে। সেটা ভেবে সবাই লাইট মারতে মারতে সেদিকে গিয়ে দেখি কিছু নেই। সবাই চিন্তা করে পাচ্ছি না কি হচ্ছে আমাদের সাথে। পরে আমরা সবাই গাছের নিচে দাঁড়াই। আমরা যে গাছটির নিচে দাঁড়িয়েছিলাম সেই গাছটি কেন যেন বারবার ঝাঁকা দিচ্ছিল, আর পাতায় আটকে থাকা পানি একসাথে
গাছগুলো ছিল কদম গাছ আর অনেক মোটা। এদিকে বৃষ্টি আর একদিকে আজব আজব সব ঘটনা ঘটছে আমাদের সাথে। ঠান্ডা আর ভয়ে আমাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না, সবাই কেমন যেন থমকে গেছি। পাশের দিকে ঝোপের ভেতর থেকে মানুষ ঘুমিয়ে নাক ডাকলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনি আওয়াজ পাচ্ছিলাম সবাই। এত বড় ফাঁকা বিলের ভেতর শুধু আমরা চারজন, আর এত বৃষ্টি। তখন আমাদেরকে যে কতটা অসহায় মনে হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। এমন করতে করতে বৃষ্টি একটু কমে যায়। তখন আমি এখানে একটুও থাকা যাবে না বলে বাসায় চলে যাওয়া শুরু করি। শরীর তো ভিজেই গেছে, আর চিন্তা করে লাভ কি। তখন সবাই বাসার দিকে যাওয়া শুরু করলাম। সবার আগে আমি, আর বাকিরা আমার পেছনে পেছনে। হঠাৎ যে ফ্রেন্ডটা মাছটাকে আঘাত করেছিল সে বলে উঠল, আমার পেছনে পেছনে কে যেন হাঁটছে, এমন অনুভব করছি আমি। সবাই বললাম, তোর মনের ভুল হতে পারে, বৃষ্টির শব্দে এমনটা শুনতে পাচ্ছিস, পা চালিয়ে যা। আবার একটু থেমে যাই, আবার একটু যাবার পর আবার বলে, এবার সত্যি আমি দেখছি আমার পেছনে কালো একটা অবয়ব ছিল। আমি তাকানোর সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। আমরা ওর কথায় কান না দিয়ে ওকে বলি, তুই সবার সামনে সামনে চল। পরে ওকে সামনে নিয়ে সবাই দূরত্বে হাঁটা শুরু করি। সবাই সবার মতো দূরত্ব রেখে হাঁটছি। হাঁটতে হাঁটতে এক সময় ও পেছনে পড়ে যায়। হঠাৎ আমি লক্ষ্য করি আমরা তিনজনই শুধু হাঁটছি, ওই ফ্রেন্ডটা সামনেও নেই পেছনেও না। সবাই অবাক হয়ে উঠি, চমকে যাই, আর সবাই ওর নাম ধরে ডাকতে থাকি। ওর কোনো সাড়া না পেয়ে আমরা দৌড়ে পেছনে চলে যাই। একটু পেছনে যাবার পর যেটা দেখি সেটা হঠাৎ দেখলে কেউ মেনে নিতে পারবে না। দেখি যে ওর ঘাড়টা মাথা থেকে পুরোটাই কাদা মাটির নিচে, পা দুটি ওপরের দিকে। ওর হাতে লাইটটা জ্বালানো ছিল, তা দেখে আমরা খুব দ্রুত খুঁজে পাই ওকে। যদি আর 10 বা 15 সেকেন্ড দেরি হতো তাহলে ওকে আর বাঁচানো সম্ভব হতো না। তাড়াতাড়ি সবাই ওকে টেনে উপরে তুলি। ওর অবস্থা তখন খুব খারাপ, দাঁড়ানোর শক্তি নেই, শুধু কেমন যেন নিঃশ্বাস নিচ্ছে, কাদা দিয়ে সারা শরীর ভেজা। আমি ওকে বললাম, কি হয়েছে, কেমন করে তুই এত পেছনে পড়লি, আর এই অবস্থা হলো কি করে? ও বলে, আমি তোদের বলেছিলাম না কে যেন আমার পেছনে হাঁটছে, তুই তো বিশ্বাস করলি না। হাঁটতে হাঁটতে আমি একটু পেছনে পড়ে গিয়েছিলাম, আর ঠিক তখনই পেছন থেকে কে যেন এমন জোরে একটা টান দিয়ে আমাকে কাদার মাঝে চাপ দিয়ে ধরে। আমি চিৎকার দিব, এই সময়টাও পাইনি। শুধু একটা জিনিস লক্ষ্য করছি, ওই অবয়বটার পুরো শরীর কালো লোম দিয়ে ভরা ছিল। এই কথাগুলো বলতে বলতে ও অজ্ঞান হয়ে যায়। তখন যে কতটা অসহায় আর ভয় লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। ওর কথা শুনে আমাদের শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে। না জানি কখনো আমাদের সাথেও কিছু ঘটে। সবাই আল্লাহর নাম নিয়ে হাতের ক্যাটা, টর্চ লাইট, ব্যাগ একজনের হাতে দিয়ে আমি আর আরেকজন অনেক কষ্ট করে ওকে ঘাড়ে উঠাই। আমাদের ভয়ে আর শীতের কারণে হাতে পায়ে শক্তি পাচ্ছিলাম না, তাই ওর ওজন অনেক বেশি মনে হচ্ছিল। সবাই আল্লাহর নাম উচ্চারণ করতে করতে ওকে নিয়ে খুব দ্রুত বাসায় চলে যাওয়া শুরু করি, আর ওদেরকে বলি সূরা পড়তে থাক। হাঁটছি তো হাঁটছি, পথে যেন শেষ নেই। কথায় আছে, বিপদে পথ এগোয় না। একটা সময় আমরা ওই ফ্রেন্ডটার বাসায় গিয়ে পৌঁছাই। তারপর ওর বাবা মাকে ডাকতে থাকি। অনেক বৃষ্টির কারণে রুমের ভেতর থেকে আমাদের আওয়াজ ওর বাবা মা শুনতে পাচ্ছিল না, নাকি ঘুমিয়ে পড়েছিল জানি না। তখন একজন গিয়ে দরজায় ঠক ঠক করে নক করি। তারপর সবাই বেরিয়ে আসে। এসে এমন অবস্থা দেখে সবাই আমাদেরকে জিজ্ঞেস করে, কিভাবে কি হলো। পরে আমরা সবাই সব ঘটনা খুলে বলি। তারপর ওর বাবা আমাদেরকে এমন রাগ আর বকা দেয়, শুধু মারটা বেঁচে গিয়েছিলাম। ফ্রেন্ডটার মা বলল, ওরাও তো অনেক ভয় পেয়ে গেছে, ওদেরকে অযথা বকছেন কেন, আগে আমার ছেলেকে সুস্থ করেন। আমরা তখন তাড়াতাড়ি ওর বাসা থেকে ওরই কিছু কাপড় নিয়ে এসে ওর ভেজা কাপড় চেঞ্জ করে দেই। অনেক চেষ্টা করার পর ওর জ্ঞান ফেরানো সম্ভব হচ্ছিল না। ফজরের আজানের পর ওর জ্ঞান ফিরে আসে। সবাই একটু সান্ত্বনা পেলাম জ্ঞান ফিরে আসাতে। ঘটনা এখানেও শেষ না। তারপর এই ফ্রেন্ডটা অস্বাভাবিক আচরণ শুরু করে। ভাত পানি কিছুই খাচ্ছিল না, শুধু বলতে থাকে, আমাকে কাঁচা মাছ দাও, আমি কাঁচা মাছ খাবো। শুধু এই কথা ছাড়া আর কোনো কথাই সে বলছিল না তার মুখ দিয়ে। একবার শুধু ইশারা করে বলে যে ও একটু ওয়াশরুমে যাবে। আমরা সবাই ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যাই। তারপর যা দেখি তা দেখে আমার মাথা ঘুরে মাটিতে আমরা পড়ে যাই। দেখি যে সে ওয়াশরুমের মধ্যে শুধুমাত্র চারিদিকে তাজা কাঁচা রক্ত। কাঁচা রক্তে আমাদের চোখ অন্ধকার হয়ে যায়। তারপর যতবারই সে ওয়াশরুমে যায়
ততবারই এই একই ঘটনা ঘটে। এটা দেখে গ্রামের সবাই হতভম্ব। পরে সবাই বলে যে ওর বড় কোনো ধরনের অসুখ হয়েছে, কবিরাজ দেখাতে হবে, তা না হলে এভাবে রক্তক্ষরণ হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। পরে দিনাজপুরের এক কবিরাজকে ফোন দিয়ে খুব দ্রুত আসতে বলা হয়। সেই কবিরাজকে আমি আগে থেকেই চিনতাম, কেননা উনি আমার দুঃসম্পর্কের ভাই ছিল। অনেক বড় মাপের কবিরাজ উনি। ওনাকে দিনাজপুরের চিরিবন্দর গ্রামের সবাই কবিরাজ আব্দুল হাই নামে চিনতেন। সন্ধ্যার একটু আগে উপস্থিত হলেন তিনি আমাদের এখানে। উনি এসেই বললেন একটা শক্তিশালী খারাপ জিন আসর করেছে। আমি মাগরিবের নামাজ শেষে বিস্তারিত জানাবো সবাইকে। তারপর আমরা ওনার নামাজের ব্যবস্থা করে দেই। উনি নামাজ শেষে বলেন, ওই ছেলে আর ওকে ধরার জন্য শক্তিশালী দুইজন আর ওর বাবা মা সহ একটা খালি ঘরের মধ্যে নিয়ে যাও। পরে আমি ওর বড় ভাই আর ওর বাবা মা ও কবিরাজ সহ একটা খালি ঘরের ভেতরে যাই। তারপর কবিরাজ ওর ওপর সরিষার তেল আর পানি পড়া ছিটিয়ে ওর মাঝে জিনটাকে হাজির করে। কবিরাজ জিনটাকে জিজ্ঞেস করে, কি কারণে ওর ওপরে ভর করেছিস? তখন জিনটা বলে, ও আমার ছেলেকে মেরে ফেলেছে। ও যে মাছটাকে আঘাত করেছিল সেটি আমার ছোট ছেলে ছিল। ওর আঘাতে আমার ছেলে মারা গেছে, তাই আমি জীবনের বদলে জীবন চাই। ওকে কেউ বাঁচাতে পারবে না। তখন কবিরাজ রেগে গিয়ে একটা ছুরি মাটির নিচে ঢুকিয়ে দেয় আর জিজ্ঞেস করে, তুই কোথায় থাকিস? তোর নাম কি? তোর ধর্ম কি? তখন জিনটা বলে, আমার নাম সোলেমান। আমি ও আমার পরিবার সহ আমরা সবাই ওই বিলে থাকি। আমি মুসলমান, আমরা ওই বিলের মাছ খাই। তারপর কবিরাজ বলে, এখন তুই কি চাস বল? জিন বলে, আমি আমার ছেলের জীবনের বদলে জীবন চাই। কেউ বাঁচাতে পারবে না ওকে। কবিরাজ আরো রেগে গিয়ে বলে, তোকে বোতলবন্দি করতে চাই। তখন জিনটা বলে, আমি ওকে ছেড়ে দিতে পারি, কিন্তু কয়েকটা শর্ত পালন করতে হবে। যদি আমাকে 70 কেজি কাঁচা মাছ আর একটা গরু, 3টা সাদা ছাগল দিতে পারে, তাহলে আমি ওকে ছেড়ে চলে যাব, আর না হলে জীবনের বদলে জীবন দিতে হবে। তারপর কবিরাজ অনেক চেষ্টার পর বোতলবন্দি করার ভয় এবং মারধর করে শুধু 70 কেজি মাছ দিবে বলে রাজি করায়। তখন জিনটা বলে, রাত 1টা থেকে 3টার ভেতর ওই বিলের জমিতে আমার ছেলেকে হত্যা করা হয়, সেই জমিতে রেখে আসতে হবে, কিন্তু 3 জনের বেশি যেন সেইখানে কেউ না থাকে, এবং মাছ রেখে আসার সময় পেছনে তাকানো যাবে না। এই কথা বলে জিনটা চলে যায় ওর ওপর থেকে। পরের